Hello bachcho, welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic, the elementary phenomena of electrostatics. And this is the lecture number 5 in this chapter. I hope my all pyari bachcho should be okay. তো যাই হোক, আজকে আমরা এই স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী অধ্যায়ে পঞ্চমতম লেকচারে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আধানের তলমাত্রিক ঘনত্ব, দ্য ডিস্ট্রিবিউশন অফ চার্জ ইন সারফেস। এবং সেই বিষয়টা জানতে গিয়ে আমরা কয়েকটা বিষয় আলোচনা করব। এখানে আমরা জানব তড়িৎ পর্দা কী, ইহা কোন নীতিতে কাজ করে, বা তড়িৎ পর্দার যে নীতি সেটা কোথায় ব্যবহার করা হয়, আধান কোথায় থাকে, কেন থাকে, এবং আধান বণ্টন কত রকমের হয়, সেগুলো কি কি, এবং স্পেশালি আমরা যে বিষয়টা জানব আধানের তলমাত্রিক ঘনত্ব। তো যাই হোক, চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয়ের যে কি পয়েন্ট বা কি পয়েন্ট অফ দ্য লেকচার, সেগুলো হচ্ছে গিয়ে কি পয়েন্ট। আমরা 1 নম্বরে যে বিষয়টা দেখব, ইলেকট্রিক স্ক্রিন। ইলেকট্রিক স্ক্রিন বা যেটাকে আমরা বলছিলাম তড়িৎ পর্দা। তড়িৎ পর্দা, তড়িৎ পর্দা কি এবং তড়িৎ পর্দার কোথায় ব্যবহার করা হয়, এর একটা ব্যবহারিক প্রয়োগ। 2 নম্বর আমরা জানব যে চার্জ ডিস্ট্রিবিউশন। চার্জ ডিস্ট্রিবিউশন আধান বণ্টন। আধান বণ্টন, এই চার্জ ডিস্ট্রিবিউশন সাধারণত 2 প্রকারের হয়। একটা তোমার হচ্ছে গিয়ে একটা চার্জ ডিস্ট্রিবিউশন 2 প্রকারের হয়। একটা নন কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, এবং কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। এই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন আবার 3 প্রকারের আছে, মানে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন 3 রকম আছে। এবং তারপরে আমরা যে বিষয়টা জানবো স্পেশালি সারফেস চার্জ ডেনসিটি, আধানের তলমাত্রিক ঘনত্ব, এর একক মাত্রা রাশি অ্যান্ড এক্সেট্রা। তারপরে যদি আমরা কিছু সময় পাই তো আমরা এখানে সাম নিউমেরিক্যাল প্রবলেমস দেখব। নিউমেরিক্যাল প্রবলেমস, কিছু আমরা গাণিতিক সম্পর্ক সমাধান করব। তো এই হচ্ছে গিয়ে তোমাদের আজকের আলোচনার কি পয়েন্টস। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি বলতো,
ইলেকট্রিক স্ক্রিন বা তড়িৎ পর্দা কি? অ্যাকচুয়ালি তড়িৎ পর্দা বা ইলেকট্রিক স্ক্রিন হচ্ছে একটা ব্যবস্থা বা একটা ব্যবস্থাপনা, একটা অ্যারেঞ্জমেন্ট। তাহলে যে ব্যবস্থার সাহায্যে কোনো স্থানকে যদি তড়িৎ মুক্ত করা হয়, অথবা যদি আমরা এইভাবে বলি, কোনো ব্যবস্থার সাহায্যে, এমন কোনো ব্যবস্থার সাহায্যে যদি কোনো স্থানকে বাইরের আধান থেকে বা বাইরের তড়িৎগ্রস্ত আধান থেকে মুক্ত রাখা হয় বা মুক্ত রাখার ব্যবস্থা করা হয়, তাহলে সেই ব্যবস্থাকে বলা হবে তড়িৎ পর্দা। ইহা কোন কাজে ব্যবহার করা হয়? তড়িৎ পর্দাকে আমরা কাজে লাগিয়ে যে সমস্ত ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট ইলেকট্রিক সেন্সিটিভ, মানে তড়িৎ সংবেদী বা সুবেদী, মানে সুবেদী যন্ত্রগুলো যেগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায় অন্য কোনো আধানের প্রভাবে আসলে বা অন্য কোনো তড়িৎ ক্ষেত্রে রাখলে সে এমনিতেই নষ্ট হয়ে যায়, তাহলে সেই সমস্ত তড়িৎ যন্ত্রকে রক্ষা করার জন্য বা সেই সমস্ত তড়িৎ যন্ত্রকে সংরক্ষিত করার জন্য আমরা তড়িৎ পর্দাকে ব্যবহার করি। তাহলে কি বললাম আমরা বললাম, তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ পর্দা কি, ইহা নীতি কোন নীতিতে প্রয়োগ করা হয়, মানে ইহা কোন নীতি প্রয়োগ করে ব্যবহার করা হয়। আমরা কি বললাম যে একটু আগেই, যে কোনো স্থানকে এমন কোনো ব্যবস্থা দ্বারা পৃথক করে রাখা হয় বা এমন কোনো একটা স্থানকে, যেমন আমরা একটা কি বললাম যে একটা খাঁচা, লোহার খাঁচা, সেই লোহার খাঁচাকে ভূপৃষ্ঠটাকে, মানে নিচের যে তলটা আছে সেই একটা কন্ডাক্টিং পুরোপুরি লোহার খাঁচা, সেই তার জালির সঙ্গে একটা তারকে আমরা মাটির সঙ্গে কানেকশন করে দিলাম। তাহলে এই লোহার খাঁচার ভিতরে যদি কোনো কিছু মানে রাখা হয়, তাহলে সেই বস্তুটি তড়িৎ সংরক্ষণ থাকবে। কীরকম, যে কোনো স্থানকে এমন কোনো ব্যবস্থা দ্বারা পৃথক করে রাখা যায় যে বাইরের কোনো আধান ওই স্থানে প্রভাব বিস্তার করতে পারে না। আমরা তো সেটাই বললাম যে এমন কোনো ব্যবস্থা বা এমন কোনো অ্যারেঞ্জমেন্ট বা এমন কোনো সেট আপ যদি আমরা করতে পারি যে বাইরের কোনো আধান ওই স্থানকে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, তাহলে সেই যে সিস্টেম বা সেই যে অ্যারেঞ্জমেন্ট, সেই যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাকে আমরা কি বলবো? ইলেকট্রিক স্ক্রিন অর হচ্ছে গিয়ে তড়িৎ পর্দা। আচ্ছা, তড়িৎ পর্দা মানে কোন কাজে ব্যবহার করা হয় বা ইহা কোন নীতি প্রয়োগ করা হয়, ইহাতে কোন নীতি প্রয়োগ করা হয়, ইহাতে কোন নীতি প্রয়োগ করা হয়? তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ সংক্রান্ত সুবেদী যন্ত্রপাতিকে তড়িৎ পর্দার সাহায্যে বাহ্যিক তড়িৎ প্রভাব থেকে মুক্ত রাখা হয়। মানে তড়িৎ পর্দার সাহায্যে আমরা এমন কোনো তড়িৎ যন্ত্র যদি দেখি যারা ইলেকট্রিক সেন্সিটিভ বা তারা হচ্ছে গিয়ে তাদের সেন্সিটিভিটি হাই, মানে তারা বাইরের তড়িৎ ক্ষেত্রে রাখলে সেই সমস্ত যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সেই সমস্ত যন্ত্রপাতিগুলিকে বা সেই সমস্ত ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টকে আমরা সংরক্ষণ করার জন্য বা সংরক্ষিত করে রাখার জন্য, ঠিক রাখার জন্য, যাতে নষ্ট না হয়, ঠিক রাখার জন্য আমরা কি করতে পারি? এই তড়িৎ পর্দা ব্যবস্থাপনা করতে পারি। তড়িৎ পর্দা ব্যবস্থাপনার একটা অ্যারেঞ্জমেন্ট আমরা এটা বলতে পারি যে একটা লোহার খাঁচা, সেই লোহার খাঁচার ভূমিটাকে যদি আমরা মাটির সঙ্গে কানেকশন করে দিই, তাহলে এর ভেতরে কোনো কিছু রাখলে বাইরে যদি কোনো আধান থাকে তাহলে সেই আধান দ্বারা প্রভাবিত হবে না। কেন হবে না? কারণ আমরা জানি আধান পরিবাহী পৃষ্ঠে থাকে। আচ্ছা, এবার আমরা সেকেন্ড যে পার্টটা আমরা আলোচনা করার কথা বলছিলাম, সেই সেকেন্ড পার্টটা কি? দ্য সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন ইন কন্ডাক্টর আর নন কন্ডাক্টর। তাহলে কোনো একটা পরিবাহীতে আধান বন্টন অনেক রকম হতে পারে। একটা তোমার হচ্ছে নন কন্টিনিউয়াস হতে পারে, একটা হচ্ছে কন্টিনিউয়াস হতে পারে, একটা নন হোমোজিনিয়াস হতে পারে, একটা হোমোজিনিয়াস হতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে কি আধান বন্টন, দ্য ডিস্ট্রিবিউশন অফ চার্জ ইন সারফেস। এটার আমরা দেখতে পারি যে আমরা জানি যে আধান পরিবাহীর পৃষ্ঠে থাকে। তাহলে কোনো পরিবাহীকে তড়িতাহিত করলে সেই আধান কোথায় থাকবে? পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করবে। আচ্ছা, কেন অবস্থান করবে সেটা আমরা দেখছি একটু পরেই। তাহলে আমরা কি বললাম যে কোনো পরিবাহীকে তড়িতাহিত করলে সেই আধান কোথায় থাকবে? পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে। 2 নম্বরে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে আধান কোথায় কোথায় বেশি থাকে, কোথায় কোথায় কম থাকে। পরিবাহীটি যদি তোমার নন হোমোজিনিয়াস হয় বা এবড়ো খেবড়ো হয়, তাহলে যে সমস্ত অংশগুলো পরিবাহীটির যে সমস্ত অংশগুলো সূচালো বা ধারালো বা তীক্ষ্ণ বা শার্পনেস থাকবে, সেই সমস্ত অংশে চার্জের যে ডেনসিটি অফ চার্জ সেই জায়গাগুলোতে বেশি হবে।
মানে সুচল অংশে এই আধানের পরিমাণ বেশি হয়। আচ্ছা, এবার আমরা কি বলতে পারি যে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, আধান বন্টন কত রকমের হয়? আমরা বললাম যে আধান বন্টন দু রকমের হয়। একটা হচ্ছে তোমার নন কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। নন কন্টিনিউয়াস না বলে আমরা বলতে পারি ডিসকন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, আধানের অসম বন্টন। আর কি বলতে পারি আমরা? কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনটা হতে পারে তোমার হচ্ছে গিয়ে তিন প্রকারের বা তিন রকমের হয়। একটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, এবং আরেকটা হচ্ছে গিয়ে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। তো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন থেকে আমরা লিনিয়ার চার্জ ডেন্সিটি পাবো, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন থেকে সারফেস চার্জ ডেন্সিটি পাবো, এবং ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন থেকে ভলিউম চার্জ ডেন্সিটি পাবো, অ্যান্ড এক্সেট্রা। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে আমরা কি বললাম? যে আমরা বললাম যে আধান পরিবাহীর পৃষ্ঠে বণ্টিত হয়। আমাদের আলোচনার টপিক হচ্ছে গিয়ে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন ইন কন্ডাক্টর, পরিবাহীর পৃষ্ঠের আধান বন্টন। দেখো, কোনো পরিবাহীকে যদি আমরা তড়িতাহিত করি তাহলে সেই আধান পরিবাহীর পৃষ্ঠে বণ্টিত হয় বা সেই পরিবাহীর পৃষ্ঠে গিয়ে অবস্থান করে। তাহলে আমরা কি বললাম? পরিবাহীকে আহিত করলে আধান তার বাইরের পৃষ্ঠে অবস্থান করে। তাহলে আমাদের প্রথম এখান থেকে একটা প্রশ্ন আসে, বোর্ড এক্সামে এখান থেকে একটা প্রশ্ন আসে যে আধান কোথায় থাকে, কেন থাকে। তাহলে আমাদের প্রশ্ন কি হবে? যে কোনো পরিবাহীকে, কোনো অপরিবাহী বা কোনো অপরিবাহীকে নয়, কিন্তু যে সমস্ত পদার্থ পরিবাহী কন্ডাক্টর তাদের ক্ষেত্রে কিন্তু আধান চার্জ ডিস্ট্রিবিউশন পৃষ্ঠে থাকে। তাহলে আমরা কি বললাম? যে নন কন্ডাক্টরের ক্ষেত্রে আবার পৃষ্ঠে নয়, সব জায়গায় থাকতে পারে। তাহলে আমরা কি বললাম? যে পরিবাহীকে আহিত করলে আধান তার বাইরের পৃষ্ঠে অবস্থান করে। এখান থেকে প্রশ্ন কি আসে? প্রশ্ন আসে যে আধান কোথায় থাকে, কোনো পরিবাহীর ক্ষেত্রে আধান কোথায় থাকে এবং কেন থাকে। উত্তর হচ্ছে গিয়ে আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। কেন অবস্থান করে সেটা তোমাকে একটু লিখতে হবে। কীরকম? আমি তোমাকে বিষয়টা বলছি। ধরে নাও এটা কোনো একটা পরিবাহী পদার্থ, ধরে এটা কোনো একটা অ্যাটম। সাপোজ আমি তোমাকে কোনো একটা অ্যাটম দিচ্ছি, সোডিয়াম অ্যাটম 1123। তাহলে এই সোডিয়াম অ্যাটমের যে আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে ইলেকট্রন বিন্যাসটা কী হবে? যে এটাকে তোমার যে নিউক্লিয়াস থাকছে, তারপরে তোমার দুটো ইলেকট্রন থাকবে, তারপরে 8খানা ইলেকট্রন থাকবে, এবং তার কোনো একখানা ইলেকট্রন থাকবে। বিষয়টা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা কি বললাম? যে আমি বললাম যে একটা সোডিয়াম অ্যাটমের ক্ষেত্রে এখানে 2খানা ইলেকট্রন আছে, এখানে 8খানা ইলেকট্রন আছে, এবং এখানে 1খানা ইলেকট্রন আছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে এখানে এই সোডিয়াম পরমাণুতে, হ্যাঁ, যদি প্রশ্ন করা হয় এই সোডিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা কত, যে প্রোটন সংখ্যা কিন্তু 11। ইলেকট্রন সংখ্যা কত, যে ইলেকট্রন সংখ্যা কিন্তু 11। তাহলে প্রোটনের চার্জ কত? না, প্রোটনের চার্জ হচ্ছে তোমার, যদি বলা হয় প্রোটনের চার্জ পজিটিভ চার্জ কত, পজিটিভ চার্জ আমরা বলতে পারি যে কিউ পজিটিভ ইকুয়ালস টু 11E। যদি বলা হয় নেগেটিভ ঋণাত্মক চার্জ কত আছে, ঋণাত্মক চার্জ হচ্ছে কিউ নেগেটিভ ইকুয়ালস টু -11E। তাহলে যদি প্রশ্ন করা হয় একটা সোডিয়াম পরমাণুতে নেট চার্জ কত, একটা সোডিয়াম পরমাণুতে নেট চার্জ আমরা যদি হিসাব করি, নেট কিউ নেট ইকুয়ালস টু কিউ পজিটিভ প্লাস কিউ নেগেটিভ। তাহলে এই মান যদি আমরা বসিয়ে দিতে কী পাবো? এই মান বসিয়ে দিলে আমরা আলটিমেটলি 0 পাবো। অর্থাৎ কোনো একটা পরমাণু যদি সে ইলেকট্রন প্রদান না করে বা ইলেকট্রন গ্রহণ না করে, তাহলে সেই পরমাণুটি ইলেকট্রিক্যালি নিউট্রাল। সেখানে তার মানে কি এখানে আধান নেই? না, ডেফিনেটলি আছে আধান। আধান থাকা সত্ত্বেও সেই পরমাণুটি নিস্তড়িত বা ইলেকট্রিক্যালি নিউট্রাল। এবার এই পদার্থটা কি? এটা একটা মানে এই সোডিয়াম পরমাণু দিয়ে যে কোনো একটা প্লেট বা কোনো একটা পদার্থ কল্পনা করা হয়, যেখানে যে প্লেটের মধ্যে কোটি কোটি সোডিয়াম অ্যাটম থাকবে, দ্য মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সংখ্যক, মানে প্রচুর সংখ্যক সোডিয়াম পরমাণু দ্বারা গঠিত কোনো প্লেট বা কোনো পদার্থ, যেখানে প্রত্যেকটা অ্যাটমের মধ্যে তোমার ইলেকট্রনিক চার্জ এবং প্রোটন চার্জ শুড বি ইকুয়াল। সো দ্য টোটাল চার্জ অফ এভরি অ্যাটম অফ সোডিয়াম প্লেট ইন সোডিয়াম প্লেট শুড বি 0। তাহলে আমরা বলতে পারি একটা সোডিয়াম প্লেটের মধ্যে যতগুলোই পরমাণু থাকুক না কেন, তাহলে সমস্ত আধানের জন্য, সমস্ত পরমাণুর জন্য মোট চার্জ, অর্থাৎ একটা সোডিয়াম প্লেটের মোট চার্জ কিন্তু 0। তাহলে সেটাও ইলেকট্রিক্যালি নিউট্রাল। যেমন একটা সোডিয়াম পরমাণু ইলেকট্রিক্যালি নিউট্রাল, তেমন একটা সোডিয়াম প্লেটও ইলেকট্রিক্যালি নিউট্রাল। এবার এটা কি? এটা কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম, কারণ এর বাইরের দিকে ইলেকট্রন আছে, কারণ এর কন্ডাক্টর। বলা হয়েছে যে পরিবাহী পৃষ্ঠকে, মানে পরিবাহীকে তড়িতাহিত করে, যদি এটাকে আমরা তড়িতাহিত করি, এখানে যা চার্জ ছিল, এখানে যে আমরা বাইরে থেকে ইলেকট্রন প্রদান করি বা এখান থেকে ইলেকট্রন বের করি নিই, মানে এটাকে আমরা ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করি, তার মানে কি আসলো?
তড়িতাহিত করা হয় তাহলে সে যে আধান আসবে সেই আধান কি হবে, পরিবাহী পৃষ্ঠে বণ্টিত হবে। কিরকম, আমরা বিষয়টাকে বলছি আর একটু। ধরে নাও আমি তোমাকে বললাম এটা একটা স্পেয়ার, এটা একটা স্পেয়ার বা গোলক, ঠিক আছে। এই স্পেয়ার বা গোলকের ক্ষেত্রে এটাকে আমরা ব্যাসার্ধ কল্পনা করলাম, আর এই স্পেয়ার বা গোলকের ক্ষেত্রে যখন আমরা বাইরে থেকে কোনো আদান প্রদান করিনি, এটা কিন্তু কন্ডাক্টর বা পরিবাহী পদার্থ, এখানে কিন্তু কোনো বাইরে থেকে কোনো চার্জ দেওয়া হয়নি বা চার্জ নেওয়া হয়নি, তাহলে কি হবে, সে ইলেকট্রিক্যালি নিউট্রাল, সে কিন্তু পরিবাহী পদার্থ। এবার অর্থাৎ এখানে মোট পজিটিভ চার্জ এবং মোট নেগেটিভ চার্জের অ্যামাউন্ট, মানে মোট পজিটিভ চার্জ এবং মোট নেগেটিভ চার্জ এবং টোটাল করে নেট চার্জ, এই সিস্টেমটা নেট চার্জ কি 0। এবার আমরা কি করলাম, এটাকে আমরা তড়িতাহিত করলাম। তড়িতাহিত মানে কি, হয় পজিটিভ আধানে আহিত করবো না নেগেটিভ আধানে আহিত করবো, সম আধান দিলে তো আবার 0 হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা পজিটিভ আধানে আহিত করি, তাহলে এক ধরনের এখানে আমরা 1 কুলম্ব আধান বাইরে থেকে প্রদান করলাম। আমরা কি জানি যে 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা থাকে তোমার হচ্ছে গিয়ে 6.25 × 10⁻18T, অর্থাৎ ইলেকট্রনের সমসংখ্য মানে এতটি 6.25 10⁻18 এতটি পজিটিভ চার্জওয়ালা ইলেকট্রন মানে প্রোটন, যদি আমরা ধনাত্মক চার্জ আমরা এখানে অ্যাপ্লাই করি বা 1 কুলম্ব আধান আমরা এখানে প্রদান করি, তাহলে সেই 1 কুলম্বের জন্য এত সংখ্যক পজিটিভ চার্জ এখানে এক্সট্রা থাকবে। এর আগে তো ছিলই, এর আগে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সমান, কিন্তু এখন আমরা এক্সট্রা এতটি পজিটিভ চার্জ আমরা এখানে দিলাম বা নিলাম, যাই হোক এতটি ইলেকট্রন তুলে নিলাম, যার জন্য এখানে এতটি পজিটিভ চার্জ সৃষ্টি হলো। এবার এই পজিটিভ চার্জগুলো কোথায় থাকবে, আমরা তো জানি যে ধরো না আমরা বললাম এখানে কোনো একটা মানে বস্তু রয়েছে, এখানে এই বস্তুতে প্রচুর পজিটিভ চার্জ এক জায়গায় আছে, তাহলে এক জায়গায় কি পজিটিভ চার্জ থাকা সম্ভব? ডেফিনেটলি নট। কেন? তার কারণ পরস্পরকে বিকর্ষণ করে, সম আধান পরস্পরকে বিকর্ষণ করে, আর বিকর্ষণের জন্য সেই সমস্ত আধানগুলো কি হবে, সব থেকে দূরবর্তী অঞ্চলে গিয়ে স্থান লাভ করবে। প্রশ্ন হচ্ছে দূরবর্তী অঞ্চলে স্থান লাভ করবে মানে পৃষ্ঠে। প্রশ্ন হচ্ছে কেন পৃষ্ঠে কেন অবস্থান করবে? তার কারণ আমি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও তুমি একটা বাসে উঠেছো, মানে কোনো একটা জায়গায় যাবে, তুমি একটা বাসে উঠেছো। এবার বাসে উঠে দেখলে যে প্রথম ভালোই ফাঁকা ছিল, কিন্তু এমনি সিটগুলো বুকিং রয়েছে, দাঁড়িয়ে যাওয়ার মতো বেশ ভালো পজিশন রয়েছে, তুমি দাঁড়িয়ে আছো। এবার কোনো একটা জায়গায় কোনো একটা স্টেপে গেলো, দেখো কোনো একটা স্টেপে গেলো, তুমি ওখানে দেখলে যে কিছু লোক উঠে গেল, তাহলে সামন দিকটা বাসের যে সামন দিকটা সেদিকটা একটু জ্যাম হয়ে গেল। ফলে তুমি কি করলে, যে তুমি একটু নিজেকে সেফটি রাখার জন্য বা বেশি প্রেশার না থাকার জন্য, বেশি চাপ না নেওয়ার জন্য তুমি কি পিছন দিকে সরে গেলে, পিছনটা ফাঁকা রয়েছে। আর একটা স্টেপে গিয়ে দেখলো আরও কিছু লোক উঠলে, মানে তুমি আর একটা স্টেপে গিয়ে দেখলে যে আরও কিছু লোক উঠলো, ফলে তুমি তোমার নিজের সেফটি বা তুমি এদের মানে বিকর্ষণ থেকে এদের মানে হচ্ছে গিয়ে এদের যে একটা বিকর্ষণ বা চাপজনিত বল থেকে, এই চাপজনিত বল থেকে তুমি একটু দূরে সরার চেষ্টা করলে, মানে আলটিমেটলি তুমি চেষ্টা করলে যেখানে তুমি সেফটি জোন পাবে। এবার আরও দেখা গেলো প্রচুর লোক উঠে গেলো, তো তুমি খুঁজবে যে ওই বাসের মধ্যে এমন কোনো জায়গা আছে কি যে জায়গায় তুমি থাকলে তুমি নিজেকে সেফটি বলে মনে করবে। অর্থাৎ সেফটি মানে কি, পরস্পরের থেকে বিকর্ষণ বা পরস্পরের থেকে সংঘর্ষ, পরস্পর থেকে একটা ঠেলা, এই যে বল, এই বল থেকে তুমি একটা মুক্ত থাকতে চাও। এবার এই জিনিসটাকে আমরা তড়িতে কী করে ব্যাখ্যা করব? সায়েন্টিস্ট চার্লস কুলম্ব বলেই দিয়েছে যে দুটি আধান, যে সমপ্রকৃতির হোক বা বিপরীত প্রকৃতির হোক, সেই দুটি আধানের মধ্যে দুটি আধান যদি একটা ক্ষুদ্র দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন বা ফোর্স অফ রিপালশন সৃষ্টি হয়। সেই ফোর্স অফ অ্যাট্রাকশন আর ফোর্স অফ রিপালশন যেমনভাবে তার আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক, ঠিক তেমনি তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে ব্যাপারটা কি দাঁড়ালো? If we take 2 point charges Q1 and Q2 are separated by a small distance d, then these 2 point charges create a force. This force either attractive nor repulsive force. The force of attraction or force of repulsion is directly proportional to the production of these 2 charges and inverse square distance between 2 charges. তাহলে ওনার বক্তব্য হিসেবে আমরা কি বলতে পারি, যে দুটি আধান সমপ্রকৃতির আধান হলে তাদের মধ্যে বিকর্ষণ হবে, বিকর্ষণ বল হলে কি হবে, ধরে নাও আমরা বললাম এরকম একটা বস্তু আছে, এখানে কিছু আধান আমরা পরস্পর রাখলাম, এরা বিকর্ষণের জন্য কি হবে, দূরে সরে যাবে। এবার দূরে সরে গেলে কি হবে, তাদের বলটা কমবে, কারণ আমরা জানি যে দুটি আধান Q1 Q2 যত দূরত্বে রাখা হবে তত ফোর্স কি হবে, ফোর্স প্রপোর্শনাল টু 1/r²। তাহলে দূরত্ব যত বেশি হবে তাদের মধ্যে ক্রিয়াশীল বল বা বিকর্ষণজনিত বলটার পরিমাণ কিন্তু ততই কম হবে। অর্থাৎ এখানে বিকর্ষণজনিত বলটা মেইনলি
দূরত্বের উপর নির্ভর করছে। তাহলে এবার আমরা এখানে বলতে পারি যে দুটি আদান সব থেকে কোথায় বেশি সেফটি মনে করি? আদানগুলো এই কর্নারে, এই কর্নারে, এই কর্নারে, এই কর্নারে। কেন? তার কারণ এই ডিস্টেন্স সব থেকে বেশি, এই ডিস্টেন্সটা সব থেকে বেশি, তাদের মধ্যে বিকর্ষণ বল সব থেকে কম, এই ডিস্টেন্সটা কম কিন্তু তাদের বিকর্ষণ বলটা বেশি। তাহলে এদের মধ্যে এখানে থাকলে আরও বেশি হবে বিকর্ষণ বলটা। তাহলে সব থেকে যে অঞ্চলটা দূরবর্তী হবে সেখানে তোমার হচ্ছে গিয়ে বিকর্ষণ বল সব থেকে কম হবে। কিন্তু এটা যদি একটা হোমোজিনিয়াস সিস্টেম হয়, হোমোজিনিয়াস সিস্টেম মানে একটা গোলক, ঠিক আছে, একটা পরিবাহী গোলক হয়, তাহলে পরিবাহী গোলকের ক্ষেত্রে এই কেন্দ্র থেকে সব জায়গায় দূরত্ব সমান। এখান থেকে এই সারফেসের দূরত্ব, এখান থেকে এই সারফেসের দূরত্ব, এখান থেকে এই সারফেসের দূরত্ব, প্রত্যেকটা দূরত্ব সমান হওয়ার জন্য এই চার্জগুলো ইউনিফর্মালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে এই সারফেসে। এটাই বলা হবে যে কোনো একটা পরিবাহীর পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফল যে হারে আদান বণ্টিত হয় তাকেই বলা হয় সারফেস চার্জ ডেনসিটি। বা এটাই আমরা মেইনলি আলোচনার বিষয়তে নিয়ে আসবো। তা প্রথমত আমরা কি দেখলাম যে পরিবাহীকে আহিত করলে আদান সৃষ্টি হয় এবং আদান কোথায় থাকে? পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে। এবং আমরা কি বললাম যে কোনো একটা পরিবাহী তার এবড়ো খেবড়ো তার পরিমাণের উপরে ভিত্তি করে আদান সেই সমস্ত অংশগুলোতে বেশি স্টোর হবে। মানে সূচল অংশ হলে আদান বেশি থাকবে এবং সেটা যদি সূচল অংশ না হয় তাহলে আদানের পরিমাণটা কম হবে। আচ্ছা, সেটাই আমরা বললাম যে পরিবাহীর পৃষ্ঠের যে অংশের বক্রতা ব্যাসার্ধ যত বেশি হবে সেই অংশে তত বেশি পরিমাণ আদান থাকবে। আর আমরা কি বললাম? চার্জ ডিস্ট্রিবিউশন। এটা আমরা অবশ্যই পরিবাহী পদার্থের ক্ষেত্রেই দেখছি, ঠিক আছে, যে পরিবাহী পদার্থের ক্ষেত্রে চার্জ ডিস্ট্রিবিউশন মেনলি আমরা কি বললাম? সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। তো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন আমরা মেনলি শিখবো, এই টপিকটাই আমরা শিখবো। কিন্তু আমরা চার্জ ডিস্ট্রিবিউশনটা জানবো কত রকমের হতে পারে, হাউ মেনি টাইপস অফ চার্জ ডিস্ট্রিবিউশন ইন কন্ডাক্টর। তাহলে পরিবাহীতে আদান বণ্টন সাধারণত দু রকমের হয়, একটা কি ডিসকন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, একটা কি কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। ডিসকন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন এটা ছাড়া আর আমরা কি করতে পারতাম? এটা ছাড়া আমরা করতে পারতাম এরকম একটা বিষয়, একটা আমরা ত্রিভুজ নিতে পারতাম, ত্রিভুজাকৃতি একটা প্লেট। তাহলে এখানে আধানের পরিমাণটা, এখানে আধানের পরিমাণটা, এখানে আধানের পরিমাণটা বেশি কার তুলনায়? না এই অঞ্চলগুলোর তুলনায়। তাহলে আমরা কি দেখব যে অ্যাকচুয়ালি যে কোনো একটা ত্রিভুজাকৃতি বস্তুর ক্ষেত্রে, কোনো একটা ত্রিভুজাকৃতি বডির ক্ষেত্রে তোমার হচ্ছে আধান হচ্ছে এই হারে বণ্টিত হয়, এই হারে বণ্টিত হয়। এই হারে মানে এই অঞ্চলগুলোতে আধান বেশি থাকে এবং এই অঞ্চলগুলোতে আধান কম থাকে। তাহলে আধান এইভাবে ডিস্ট্রিবিউট হয়, এটাকে বলা হয় চার্জ ডিস্ট্রিবিউশন। তো এগুলো কি নন হোমোজিনিয়াস, কারণ তোমার হচ্ছে কি এই অঞ্চলগুলোতে বেশি, এই অঞ্চলগুলোতে কম, এখানে তোমার যে প্লেটের বাইরে পৃষ্ঠে কম, এক্সেট্রা। তাহলে আমরা কি বলতে পারি? ডিসকন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন হতে পারে, আর কি কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। এটা আরেক রকম হতে পারে। কীরকম হতে পারে বলো তো? ধরো এরকম একটা আমরা নিলাম শঙ্কু আকৃতির সূচল, সূচল একটা অংশ। এই সূচল অংশের মধ্যে তোমার আধান কোথায় বেশি থাকবে? আধান অবশ্যই, এটা যদি একটা পরিবাহী পদার্থ হয় সেই পরিবাহী পদার্থের এই অংশে আধানের পরিমাণ প্রচুর বেশি হবে, কারণ এই অংশটা সূচল, এই এবং এই অংশটা দূরবর্তী অঞ্চল, আধানের পরিমাণ বেশি হবে কার তুলনায়? না এগুলো পরিবাহীর তুলনায়, মানে এই অঞ্চলগুলোর তুলনায়, পৃষ্ঠের তুলনায় এখানে বেশি হবে। তাহলে আমরা বলতে পারি যে আধান বণ্টন ঠিক এইরকমটা হবে, মানে এরকমটা হবে। তাহলে চার্জ ডিস্ট্রিবিউশন কত রকমের হয়? একটা ডিসকন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, একটা কি কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন সাধারণত তিন রকমের হয়, একটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। রৈখিক আধান ঘনত্ব, রৈখিক আধানের বণ্টন, তোমার হচ্ছে গিয়ে তলমাত্রিক তলের আদান বণ্টন বা তলের আদান বণ্টন এবং হচ্ছে গিয়ে আয়তনের আদান বণ্টন। আচ্ছা, রৈখিক আদান বণ্টন থেকে আমরা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন থেকে আমরা লিনিয়ার চার্জ ডেন্সিটি জানবো, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন থেকে আমরা সারফেস চার্জ ডেন্সিটি জানবো এবং ভলিউম চার্জ ডেন্সিটি থেকে ভলিউম চার্জ ডেন্সিটি জানবো। তাহলে এটা কী হবে? যে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন থেকে আমরা যে লিনিয়ার চার্জ ডেন্সিটি জানবো সেটাকে বলা হয় ল্যামডা। ল্যামডা ইকুয়ালস টু ওই পরিবাহীর প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান থাকে তাকে বলা হয় আধানের রৈখিক ঘনত্ব। সো এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা, ল্যামডা ইকুয়ালস টু কিউ বাই এল।
সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন বা আধানের তলমাত্রিক বন্টন থেকে আমরা কি বের করতে পারবো? আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব কি? সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা ইকুয়ালস টু কি? কিউ বাই এ। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে আধান যে হারে বন্টিত হয় তাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। ঠিক একই রকম ভাবে এটা কিন্তু নন কন্ডাক্টিং স্ফিয়ার বা নন কন্ডাক্টিং পদার্থ, ম্যাটার। তাহলে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, কারণ আধান তো কোনো পরিবাহীর ভিতরের দিকে অবস্থান করে না। তাহলে ধরো কোনো একটা প্লাস্টিকের বল, সেটাকে আমরা আহিত করলাম। তাহলে কোনো একটা নন কন্ডাক্টিং পদার্থের ক্ষেত্রে আমরা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন বা আমরা হচ্ছে আধান আয়তনের আধান বন্টন থেকে আধানের আয়তন ঘনত্ব আমরা বের করতে পারি। তো আমরা কি বলতে পারি? এটাকে রো দিয়ে প্রকাশ করা হয়, রো ইকুয়ালস টু কিউ বাই ভি। তার মানে প্রতি একক আয়তনে যে পরিমাণ আধান থাকে তাকে বলা আধানের আয়তন ঘনত্ব। তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা বললাম আদান বন্টন। তো সেই আদান বন্টন 3 রকমের বললাম। সেই 3 রকম কি কি? লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। আধানের রৈখিক বন্টন, আধানের ক্ষেত্রীয় বন্টন এবং আধানের আয়তন মাত্রিক বন্টন। আচ্ছা, আধানের রৈখিক বন্টন কি? ধরে নাও কোনো একটা কন্ডাক্টিং ওয়্যার, কোনো একটা পরিবাহী তার, সেই তারটিকে যদি আমরা আহিত করি, আহিত করলে তবেই তো আধান ডিস্ট্রিবিউট হবে, কারণ আধান তো আর এমনি এমনি সৃষ্টি হতে পারে না। আহিত করলে সেটা ধনাত্মক বা ঋণাত্মক আধান সৃষ্টি হবে। তো কোনো একটা তারকে যদি আমরা ধনাত্মক আধানে আহিত করি, তাহলে সেই আধানগুলো সেই তারের কোথায় থাকবে? তারের পৃষ্ঠতলে, মানে তারের বাইরের দিকে দৈর্ঘ্য বরাবর তার ডিস্ট্রিবিউট হয়ে থাকবে এবং সেটা ইউনিফর্মালি। অথবা কোনো একটা কন্ডাক্টিং রিং, ধরে নাও কোনো একটা তারকে আহিত করার পরে সেই কন্ডাক্টিং তারটাকে আমরা কোনো একটা রিং কল্পনা করলাম। তাহলে সেই তারের ভেতরের দিকে তো আধান থাকতে পারে না, এই অবস্থায় দুই দিকে থাকতে পারে, কিন্তু ভেতরের দিকে আধান থাকবে না, কারণ আবার সেই রিপালশন ঘটনা, মানে পৃষ্ঠতলের দিকে থাকার সম্ভাবনাটা বেশি আর কি। তাহলে কন্ডাক্টিং ওয়্যার বা কন্ডাক্টিং রিং, তাহলে এই তারটির একটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যটা এল। এই তারটির মধ্যে যে পরিমাণ আধান আছে সেই পরিমাণ আধান কত? কিউ। তাহলে আমরা বলতে পারি কিউ আধান আছে এল দৈর্ঘ্যে, অথবা আমরা বলতে পারি যে এল দৈর্ঘ্যের মধ্যে কতটা পরিমাণ আধান আছে? আমরা বলতে পারি যে এল দৈর্ঘ্যে আধান রয়েছে কিউ পরিমাণ, একক দৈর্ঘ্যে আধান রয়েছে কিউ বাই এল। তাহলে প্রতি একক দৈর্ঘ্যের আধান যে হারে বণ্টিত হয় তাকে বলা হয় লিনিয়ার চার্জ ডেন্সিটি, আধানের রৈখিক ঘনত্ব। তার কি আসলো? এটাকে ল্যামডা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আমরা বললাম প্রতি একক দৈর্ঘ্যে কোনো একটা পরিবাহী পদার্থের মধ্যে যে পরিমাণ আধান বণ্টিত থাকে তাকে বলা হয় ওই পরিবাহীর রৈখিক ঘনত্ব বা ল্যামডা। আচ্ছা, ঠিক একই রকমভাবে আমরা কি বলতে পারি? ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি যে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, যেটা তোমাদের বোর্ড সিলেবাসে রয়েছে, যেটা তোমাদের পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন আসে আর কি। ম্যাথামেটিক্স তো স্পেশালি আমাদের করতেই হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন কি? কোনো একটা পরিবাহী পদার্থকে, সেটার মেটালিক স্পেয়ার হতে পারে, মেটালিক শিট হতে পারে, কোনো একটা পরিবাহী পাত হতে পারে, ওই দিকেও ধনাত্মক আধান রয়েছে, এইদিকেও ধনাত্মক আধান রয়েছে, সেটা পরিবাহী মেটালিক স্পেয়ার হলে তার পৃষ্ঠের দিকে ধনাত্মক আধান রয়েছে। ধনাত্মক আধান মানে এটাকে নিশ্চয়ই আমরা ধনাত্মক আধানে আহিত করেছি। তাহলে এই অবস্থায় কোনো একটা মেটালিক স্পেয়ার বা মেটালিক শিট, হ্যাঁ, সেই মেটালিক শিট এবং মেটালিক স্পেয়ারের ক্ষেত্রে যে চার্জটা ডিস্ট্রিবিউশন হবে সেটা ইউনিফর্মালি হবে। এটা তোমার হচ্ছে সূচল অংশ একটু বেশি হবে, এটা নন ইউনিফর্মালি। তাহলে এই মেটালিক স্পেয়ার আমরা বলতে পারি এই স্পেয়ারটার যে ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ, কারণ আমরা জানি এই এ মোট আধান কোথায় রয়েছে? আধান পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে কতটা? কিউ পরিমাণ আধান। তাহলে এ ক্ষেত্রফলের মধ্যে আধান আছে কিউ, আর একক ক্ষেত্রফলের মধ্যে আধান রয়েছে কিউ বাই এ। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যে হারে আধান বণ্টিত হয় তাকে বলা হয় আধানের ক্ষেত্রীয় ঘনত্ব। তাহলে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, আধানের ওই ক্ষেত্রীয় ঘনত্বকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। ভলিউম চার্জ ডেন্সিটি ডিস্ট্রিবিউশন বা আধানের মানে আয়তন মাত্রিক বন্টন। এবার একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে আমরা এতক্ষণ তো যেগুলো আলোচনা করে সবগুলো কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে, কিন্তু এটা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন তখনই সম্ভব যদি এটা নন কন্ডাক্টিং স্পেয়ার হয়, নন কন্ডাক্টিং শিট হয়, নন কন্ডাক্টিং অবজেক্ট হয়। তার কারণ আধান কোথায় থাকতে হবে? ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন মানে কি প্রতি একক আয়তনে যে পরিমাণ আধান থাকে। তা আধান তো কখনো পরিবাহী পদার্থের ভেতরে থাকতে পারে না, পরিবাহী পদার্থের পৃষ্ঠে অবস্থান করে।
তা তখনই সম্ভব যদি সেই পদার্থটা হয় নন কন্ডাক্টিং বা অপরিবাহী পদার্থ। ধরুন না তোমার একটা প্লাস্টিকের বল, সেই প্লাস্টিকের বলকে যদি আমরা আহিত করি তাহলে আধান ইউনিফর্মলি সেই বলের যে কোনো জায়গায় বণ্টিত হয়ে থাকে। তাহলে সেটাই আমরা বললাম নন কন্ডাক্টিং স্পিয়ারের ক্ষেত্রে আধান যে বন্টন সেটা অবশ্যই আয়তনমাত্রিক বন্টন বা আধানের আয়তনমাত্রিক ঘনত্ব। তাহলে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন রো ইজ ইকুয়ালস টু কিউ বাই এ। আমরা বললাম যে ভি আয়তনে যে আধান রয়েছে সেটা কত, কিউ। একক আয়তনে যে পরিমাণ আধান আছে তাকে কত বলা হবে, কিউ বাই ভি। এটাকে রো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় তোমার হচ্ছে গিয়ে রৈখিক আধানের আয়তন মাত্রিক বন্টন। আচ্ছা, এখানে আমরা আর কি করতে পারি, এখানে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে তোমার যে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন থেকে আমরা মাত্রা কি লিখতে পারি, যে এর মাত্রা, এর আমরা মাত্রা লিখতে পারি ডাইমেনশন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে ল্যামডা ইজ ইকুয়ালস টু কিউ মানে আইটি বাই এল, প্রতি একক উত্তর মানে কি লিখবো আমরা, এল ইনভার্স আইটি। তো এটা তোমার হচ্ছে কি রৈখিক আদান বন্টনের মাত্রা। ঠিক একই রকমভাবে আমরা এর একক লিখতে পারি, একক কি হবে, ইউনিট হবে। আমরা যদি সিজিএস সিস্টেমে হিসাব করি তাহলে একরকম হবে, এসআইতে একরকম হবে, এটসেট্রা। আমরা যদি এটাকে সিজিএস তো নয় ইএসইউ এককে দেখি, তাহলে ইএসইউ এককে তোমার হচ্ছে গিয়ে আধান থাকবে, তোমার হচ্ছে ল্যামডা এর একক হবে তোমার হচ্ছে গিয়ে স্ট্যাট কুলাম সেমি ইনভার্স। আর হচ্ছে তোমার ইএমইউ একক কী হবে, ইএমইউ এককে ল্যামডা এর একক হবে তোমার হচ্ছে গিয়ে ইএমইউ কুলাম ইন্টু সেমি ইনভার্স, কারণ ইএমইউ এবং ইএসইউ দুটোই সিজিএস সিস্টেমের একক। একটা কথা মাথায় রাখো, ইএসইউ এবং ইএমইউ দুটোই সিজিএস সিস্টেম। কেন, কীভাবে, আমরা পরবর্তী চ্যাপ্টারে এর বিস্তারিত তথ্য আলোচনা করব, তোমরা সেই সিরিজগুলো দেখবে, এই নিয়ে কোনো সন্দেহ তোমাদের থাকবে না। আচ্ছা, আর কি আমরা লিখবো, যে এসআই সিস্টেমে আমরা বলতে পারি যে লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা এর একক হচ্ছে তোমার কুলম ইন্টু মিটার ইনভার্স, তাহলে আমরা কি লিখলাম, ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি, ঠিক অনুরূপভাবে আমরা সারফেস চার্জ ডেন্সিটি, সেই সারফেস চার্জ ডেন্সিটির ডাইমেনশন একক এবং ভলিউম চার্জ ডেন্সিটির ডাইমেনশন আমরা একক লিখলাম। হ্যাঁ, যেখানে সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, কিউ মিনস আইটি আর এ মিনস এল স্কোয়ার, সো এল টু দি পাওয়ার -2 আইটি। আর এসআই সিস্টেমে সিজিএস সিস্টেমের ইএসইউ এককে তোমার সিগমা এর একক হচ্ছে কি স্ট্যাট কুলম পার সেমি স্কোয়ার, ইএমইউ কুলম পার সেমি স্কোয়ার, কুলম পার মিটার স্কোয়ার। এখানে কি হবে, স্ট্যাট কুলম পার সেমি কিউব, ইএমইউ কুলম পার সেমি কিউব অ্যান্ড হচ্ছে গিয়ে কুলম পার মিটার কিউব। ঠিক একই রকমভাবে আমরা ডাইমেনশন কি লিখলাম, যে রো ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি, দ্যাট মিনস কিউ মিনস আইটি অ্যান্ড ভি মিনস এল কিউব, সো এল কিউব আইটি, এল টু দি পাওয়ার -3 আইটি। এই হচ্ছে গিয়ে তোমাদের চার্জ ডেন্সিটি সম্পর্কিত একটা বিষয়। এরা প্রত্যেকে স্কেলার কোয়ান্টিটি, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন অ্যান্ড হচ্ছে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, অল আর স্কেলার কোয়ান্টিটি। আমরা এখানে বলতে পারি এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এগুলো একটা প্রত্যেকে স্কেলার কোয়ান্টিটি। আমরা কি লিখতে পারি, আমরা এটা লিখতে পারি এটা তোমার স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, তো যাই হোক, তোমরা এই বিষয়গুলো দেখো। আমরা এই সারফেস চার্জ ডেন্সিটি সিগমা, স্পেশালি স্পেয়ার, যদি আমরা গোলকের ক্ষেত্রে দেখি, তো স্পেয়ারের ক্ষেত্রে এই সিগমা এর মান হবে তোমার যে কিউ বাই ক্ষেত্রফল, দ্যাট মিনস 4 পাই আর স্কোয়ার। যদি স্পেয়ারের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই সূত্র দিয়ে মানে স্পেশালি আমরা কিছু ম্যাথামেটিক্স করব, সেটা আমরা পরবর্তী লেকচার নাম্বার 6-এ এই সম্পর্কিত কিছু আমরা আলোচনা করব।
কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা সলভ করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস। তো তোমাদের প্রতি আমার আবার একটা হার্দিক রিকোয়েস্ট, তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পরিবারের সঙ্গে যুক্ত হও। সো থ্যাংক ইউ, ওয়েট।